হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আমি এখন একটা মাঠে আছি। মাঠ বলতে গিয়ে মনে হইল বর্তমান সময়ে ফুটবল আর কোনোভাবেই মাঠের মধ্যে সীমাবদ্ধ নাই। আমরা দেখতেছি যে ইনস্টাগ্রামেও খেলা চলতেছে। রিয়াল মাদ্রিদের লাস্ট ম্যাচটা অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে শেষ হয়েছে দিয়াগো সিমিওনে এবং ভিনিসিয়াসের মধ্যে। আমরা একটু ঝামেলা লক্ষ্য করছিলাম। তো তারপরে যখন খেলাটা শেষ হইল, আমরা ভিনিসিয়াস জুনিয়রকে একটা কমেন্ট করতে দেখছি। তো কমেন্টের ভাষাটা স্পেনিশ ছিল। এক্স্যাক্টলি যদি ইংলিশে আমরা ট্রান্সলেট করি তাহলে সেটা বা বাংলায় যদি নিয়ে আসি সেক্ষেত্রে সেটার অর্থ এইরকম দাঁড়ায় যে সে আবারও আরেকটা টুর্নামেন্ট থেকে এলিমিনেট হয়েছে। তো দিয়াগো সিমিনোকে উদ্দেশ্য করেই ভিনিসিয়াস মূলত এই কথাটা বলে। আর ভিনিসিয়াস বর্তমানে আমরা দেখতেছি যে প্রায় 3 মাস হয়ে গেছে, এখনও স্কোর পায় নাই। লাস্ট ম্যাচটাতে তাকে সাফ করে উঠিয়ে নেওয়া হয়। এখানে জাভি আলোনসো যেটা করছে সেটা মূলত ফাইনালকে চিন্তা করে বা ফাইনালের চিন্তাটা মাথায় রেখেই এমনটা করা। তো তারা রদ্রিগোকেও আমরা দেখছি যে সাফ করে উঠিয়ে নেওয়া হয়। বার্সার এগেনস্টে তাদের ম্যাচ আছে, ওইখানে দুইটাকে যাতে ফ্রেশভাবে পাওয়া যায় সেই চিন্তাটা মাথায় রেখেই মূলত এমনটা করা হয়েছে বলে আমরা মনে করতে পারি। তো সানডেতে ম্যাচ আছে, আমরা সেটার অপেক্ষায় আছি, দেখা যাবে। ভিনিসিয়াস হয়তো আমরা বিনিকে খুবই শার্প অবস্থায় দেখব। গত সে অনেক লম্বা সময় হয়েছে স্কোর পায় না, আর বার্সার এগেনস্টে সেটা করতে পারে কিনা সেটা দেখা যাবে। বার্সাও যে খুবই গোল কনসিডিংয়ের উপরে আসছে সেটা আমরা লক্ষ্য করছি না। গত 2-3টা ম্যাচ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে ক্লিন শিটের উপরেই বার্সা আছে। তো হুয়ান গার্সিয়াকে এই মুহূর্তে বিট করা এক প্রকার টাফ হবে। সেটা ভিনিসিয়াস কিংবা আমরা তো আরও দেখতেছি তাদের অ্যাটাকিংয়ের প্লেয়াররা তারা কীরকম স্কোর পায় কিনা। অবশ্য স্কোর পাওয়ার সম্ভাবনা আছে। অ্যাথলেটিক বিলবাওয়ের মতো ম্যাচটাকে ধরলে কোনোভাবেই সেটা রাইট হবে বলে আমরা মনে করতে পারি না, সেটা আমরা মনে করতেছিও না। আর অ্যাথলেটিকোর এগেনস্টে এই সিজনে 5টা কনসিড করছিল রিয়াল, সেটাও আমরা জানি। তারপরে লাস্ট ম্যাচটাতে 2টা স্কোর করছে, একটা কনসিড করছে। তো কোন জায়গা থেকে ফিরে আসছে সেটাও আমরা দেখতেছি। তাদের ইমপ্রুভমেন্টটা আমাদের সামনে খুবই দৃশ্যমান, সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে বার্সা এই জায়গাতে যথেষ্ট সচেতন। টাইটলের একদম কাছেই চলে আসছে, সেক্ষেত্রে টাইটলটা কীভাবে নিজেদের করে নেওয়া যায় সেই দিকেই মনোযোগী থাকবে, এটা তো খুবই স্বাভাবিক বিষয়। আমরা দেখতেছি যে বর্তমানে রিয়াল মাদ্রিদের টিমে খুবই ব্যালেন্স একটা অবস্থা বিরাজ করতেছে। আবার আমরা শুনতেছি কিলিয়ান এমবাপ্পে সেও ট্রেনিংয়ে অ্যাড হয়েছে। তো ট্রেনিংয়ে অ্যাড হওয়াটা তাদের জন্য খুবই ভালো খবর বলে মনে করতেছি। এটা কোনোভাবেই বার্সার জন্য কোনো গুড নিউজ হইল না, কারণ গত ম্যাচটাতে কিলিয়ান এমবাপ্পে সে খেলতে পারে নাই। তো খেলতে না পারার কারণে খুব বেশি পরিমাণ সমস্যার সৃষ্টি হয়েছে, সেটা আমরা মাঠের মধ্যে দেখি নাই। তবে থাকলে তাদের অ্যাটাকিং রেশিওটা আরও বেশি পরিমাণ বাড়তো। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতেছি, কিলিয়ান এমবাপ্পে সে তাদের ট্রেনিংয়ে অ্যাড হয়েছে, বার্সার এগেনস্টে খেলার সম্ভাবনা থাকবে। তো সে যদি মাঠের মধ্যে নামে সাবস্টিটিউট হয়ে, আর স্টার্টিংয়ে যদি নামে সেক্ষেত্রে তো আমরা তাকে দেখব। আর যদি বেঞ্চ থেকে আসে সেক্ষেত্রে সে কতটুকু এনার্জেটিক সেটাও একটা দেখার বিষয় হবে। তো আমি মনে করতেছি যে তারা কিলিয়ান এমবাপ্পে ছাড়াও বর্তমানে রিয়াল মাদ্রিদ যথেষ্ট পরিমাণ ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে। গত ম্যাচটা যদি আমরা লক্ষ্য করি, অ্যাথলেটিকোর এগেইনস্টে তারা 5টা কনসিড করছিল, সেই জায়গা থেকে ফিরে এসে তাদের এমন পারফর্মটা আমরা কোনোভাবেই সেটাকে করে দেখতে পারি না। তো তাছাড়া খেলাটাও যথেষ্ট পরিমাণ হাড্ডাহাড্ডি হয়েছিল। একই সাথে যদি হুলিয়ান আলভারেজকে নিয়ে বলে শেষ করি তাদের কথাটা, হুলিয়ান আলভারেজকে নিয়ে আমরা দেখতেছি যে ম্যাচ শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত পজিটিভ অবস্থা বিরাজ করতেছে। তাকে অনেকেই এই ক্লাবে দেখতে চাইতেছে না, তারা অনেকেই মনে করতেছে যে সে এখানে থেকে তার পটেনশিয়ালিটিটা নষ্ট করতেছে, যে এই ক্লাবের কোনো ভিশন নাই, কোনো ক্লিয়ার ব্লুপ্রিন্ট নাই।
তারা মানে তাদের অ্যাভারেজ পারফর্মটা করার ট্রাই করে সব সময়, টাইটল কেন্দ্রিক যে তাদের ফাইটিংটা সেটা ওই লেভেলের হয় না। তো এই ধরনের ভাবনাটা খুব ভালোভাবেই সামনে আসতেছে। আর আলভারেজ কোন লেভেলের প্লেয়ার বা কীরকম প্লেয়ার সেটা সারা বিশ্ব জানে। তো ম্যানচেস্টার সিটিতে থাকাকালীন মানে সে কীরকম পারফর্ম করছে সেটাও আমরা জানি। তাছাড়া তার বড় বড় যে টাইটলগুলো আছে ফুটবলের প্রায় সবগুলাই তার দখলে আছে। তো হুলিয়ান আলভারেজকে বার্সা টার্গেট করছিল, কিন্তু এই মুহূর্তে এসে আমরা সেটা মানে লক্ষ্য করতেছি না। আমরা দেখতেছি যে মানে সেই যে একটা মানে সম্ভাবনা সেটাও এই মুহূর্তে অনেকটাই বিলীন হওয়ার পথে। আমি জানি না মানে আবারও সেই সম্ভাবনা তৈরি হয় কিনা। প্রবাবিলিটি যদি আসে সেক্ষেত্রে আমরা হয়তো কথা বলতে পারবো। বার্সা যদি কোনো একটা মানে বিডিংয়ের দিকে আগায় সেক্ষেত্রে কথা বলা আরও একটু সুবিধা হইতো, কিন্তু আমরা দেখতেছি যে এই মুহূর্তে ফ্রেশ কোনো আপডেটই আমাদের সামনে নাই। সেক্ষেত্রে আমরা কোনোভাবেই মানে বড় করে কোনো কিছু বলতে পারি না, শুধু মানে প্রত্যাশাটাই রাখতে পারি, যেটা এই মুহূর্তে রাখতেছি। হুলিয়ান আলভারেজ অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়লে সবথেকে বেশি ভালো হবে তার জন্য, এবং আমি চাই যে এক্স্যাক্টলি সে ছেড়ে দেখ, কারণ সে এখানে থেকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাইতেছে না। তো আলভারেজের মতো মানে প্লেয়ার অ্যাটলেটিকোতে কয়টা আছে, এবং তাদের যে মানে টিম প্লেয়িং স্টাইলটা এটা কতটুকু সুবিধাজনক সেটা নিয়েও সন্দেহের জায়গা অবশ্যই আছে। তো সানডেতে ম্যাচ আছে, সেক্ষেত্রে আমরা সেটার অপেক্ষায় আছি। টিম গেমটা বার্সা উপহার দিতে পারে কিনা, আমি মনে করতেছি যে অবশ্যই বার্সা এখন রিদমের মধ্যে আছে। স্টাইলটা যদি হোল্ড করা যায় সেক্ষেত্রে পজিটিভিটির দেখা মাঠের মধ্যে পাওয়া যাবে। আমরা মাঝখান থেকে শুরু করে ব্যাকসাইড থেকে মাঝখান থেকে সামন সব জায়গাতে আমরা একটা কানেক্টিভিটি লক্ষ্য করতেছি, যেটা খুবই পজিটিভ বিষয়, যেটা মানে সত্যি মানে বিউটিফুল। আমরা দেখতেছি যে গোলকিপিং পজিশনে কর্তোয়া তো তাদের আছেই, সে কীরকম পারফর্ম করতেছে। তাদের ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে যে প্রথম ম্যাচটা খেলছিল রিয়াল, ওইটা লিভারপুলের এগেনস্টে ছিল, মানে প্রথম ম্যাচ বলতে লিভারপুলের এগেনস্টে একটা ম্যাচ ছিল। তো ওই ম্যাচটাতে কর্তোয়া যথেষ্ট পরিমাণ সেফ দিছে। 1-0 তারা লুজ করে। তো 1-0 লুজ করার পর আরও স্কোর হইতো, মানে লিভারপুল আরও স্কোর পাইতো, কিন্তু কর্তোয়ার কারণে সেটা সম্ভব হয়নি। এক্স্যাক্টলি যদি আমরা ম্যানচেস্টার সিটিতে আসি, ম্যানচেস্টার সিটি বার্নাবিউতে ম্যাচ খেলছিল এই সিজনে তাদের ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজের যে ম্যাচটা, ওইখানেও আমরা কর্তোয়াকে দেখছি যে কীরকম পারফর্ম করছিল। তো এইটা আসলেই মানে বার্সার জন্য এক প্রকার থ্রেট, তবে সেটাকে ভয় পাওয়ার কোনো কিছু নাই। নির্দিষ্ট প্লেয়াররা এইরকম কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পজিশনে ভালো পারফর্ম দিবে, এবং বিশেষ করে যখন ইম্পর্ট্যান্ট ম্যাচ আসে, যখন খুব বেশি পরিমাণ দরকার হয় একটা প্লেয়ারকে, তখন ওই সময়ে কয়েকটা প্লেয়ার, নির্দিষ্ট প্লেয়ার তাদের নিজেদেরকে অনেক বেশি উজাড় করে দিতে পারে। আমরা দেখতেছি এই মুহূর্তে আমরা হুয়ান গার্সিয়াকে নিয়ে যথেষ্ট আশাবাদী। আমরা মনে করতেছি যে কর্তোয়া যদি মানে মোটামুটি পারফর্ম করে, ওই মোটামুটি লেভেলের অন্ততপক্ষে পারফর্ম করতে পারবে হুয়ান গার্সিয়া, তো ওই জায়গাতে ব্যাটলটা ভালোভাবেই জমবে। আর আমরা দেখতেছি যে মাদ্রিদ কিন্তু স্কোর মানে কনসিড করতেছে, অ্যাটলেটিকোর এগেনস্টেও কনসিড করছে। তার মানে তাদের ডিফেন্সটা ভাঙা বার্সার জন্য কোনোভাবেই মানে খুব বেশি পরিমাণ ডিফিকাল্ট কোনো কিছু হবে না, এটা চ্যালেঞ্জিং হবে না। কিন্তু আমরা বার্সাকে দেখতেছি এখানে যারা মার্টিন কুবার্সি, তাছাড়া ফুলব্যাক যে দুইটা আছে, তারা যথেষ্ট সতর্ক অবস্থানে শক্ত অবস্থায় আছে। এইটাকে ভেঙে ফেলা মাদ্রিদের জন্য অনেক বেশি পরিমাণ সহজ হবে না, আবার কঠিনও না, কারণ আমরা তাদের তো অ্যাটাকার সম্পর্কে জানি। এই অ্যাটাকারগুলো ওয়ার্ল্ড ক্লাস অ্যাটাকার, তারা যে কোনো মানে তাদের সামনে যে কোনো ডিফেন্ডার কোনো ব্যাপার না। কোলাবোরেশনটা ঠিকঠাক মতো হয় ব্যাক লাইনে, সেক্ষেত্রে তাদেরকে আটকানো সম্ভব হবে যদি আন্ডারস্ট্যান্ডিংটা ভালোভাবে দেখা যায়। নির্দিষ্ট কারোর উপরে শক্তভাবে ভরসা করা কিংবা সম্পূর্ণরূপে ভরসা করা বোকামি হবে। যদিও আমরা বলি যে মার্টিন এখানে ভালো করবে, একই সাথে কুবার্সিকেও হেল্প করতে হবে। তো সাপোর্টিভ ওয়েতে যদি থাকা যায় মাঠের মধ্যে, অনেক বেশি পরিমাণ কঠিন মানে অনেক অনেক সহজ হবে না মাদ্রিদের জন্য স্কোর পাওয়া। আমরা আমাদের যে অ্যাটাক লাইনটা আছে সেই জায়গাটা নিয়েও আমরা যথেষ্ট পরিমাণ আশাবাদী। সেটা সময় মতো দেখা যাবে যে কতটুকু পরিমাণ হইতে পারে। অ্যাটাকিং রেশিওটা বাড়বে যদি পেদ্রি স্টার্ট করে, ফেরমিন যদি থাকে, সেক্ষেত্রে আমরা এই দুইটাকে যদি ব্যবহার করতে পারি ঠিকঠাক মতো, মানে দুইটা আমরা দেখতেছি যে তারা দুইটা যখন মাঠের মধ্যে থাকে তখন তাদের কারণে খেলার ধরনটা পাল্টে যায়। অন্যান্য যে প্লেয়ারগুলো আছে
তারা আরও ভালোভাবে আরও স্মুথলি খেলার সুযোগ পায়। তো এই যে মানে ওয়েটা আছে, এটা যদি সেট করা যায়, এটা যদি ফিট করা যায়, এইটা যদি নিয়ে আসা যায় মাদ্রিদের ম্যাচে, সেক্ষেত্রে তাদেরকে কন্ট্রোল করা, মানে কন্ট্রোল না, প্রথমত ডমিনেশনটা নিজেদের দখলে নিতে হবে। যদি এটা প্রপারলি হয়, সেক্ষেত্রে কন্ট্রোলিংয়ের দিকে আগানোর একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে হুট করে কন্ট্রোলিংটা আসবে না, সেটা আমরা জানি। প্রথমত যদি কিছুটা হলেও ডমিনেট করা যায়, সেক্ষেত্রে আমরা ধরতে পারবো যে স্কোরটা আমাদের দিকে আসার সম্ভাবনা তৈরি হবে। সেক্ষেত্রে কন্ট্রোলিংটা আসলে না, আসলে নাই, কিন্তু ডমিনেশনটা যদি অন্তত পক্ষে আসে, এটাই এনাফ হবে। তো এতটুকুই ছিল। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমি একটা মাঠে আসছিলাম ভিজিটিংয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।